হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পোলারিটি। এখন পোলারিটি আমাদের কোন কোন স্থানে স্থান পেয়েছে? এক নাম্বার, এটি ইন্টারমিডিয়েটে এবং এসএসসি লেভেলে এটি আমরা দেখতে পাই। তো ইন্টারমিডিয়েটে যেটি আমরা দেখতে পাই এটি হচ্ছে ফার্স্ট পার্ট, থার্ড চ্যাপ্টার। তোমরা জানো থার্ড চ্যাপ্টারে দুইটি মেজর অংশ আছে, একটি হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, আর একটা হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সমযোজী বন্ধন। এই যে সমযোজী বন্ধন আর একটা হচ্ছে আয়নিক বন্ধন, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে আমাদের এই পোলারিটি। তাহলে আমরা এখন আলোচনা করব দুইটি অংশের মধ্যে একটা। আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে পোলারিটি, আর আগামী ক্লাসে আমরা আলোচনা করব পোলারন। তাহলে পোলারিটি কি এবং পোলারনটা কি? পোলারনের আরেকটা নাম হচ্ছে পোলারায়ন। এই পোলারায়ন এবং পোলারন এই দুটি বিষয় সহজভাবে যদি আমরা জানতে চাই বা বুঝতে চাই, তাহলে আমাদের একটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা যৌগ আছে সমযোজী, আরেকটা যৌগ আছে হচ্ছে আয়নিক। এখন এই সমযোজী থেকে আয়নিক বন্ধনে যখন কোনো যৌগ যেতে চায় তখন সেখানে যে নিয়মটি নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে পোলারিটি নিয়ে। আর আয়নিক যৌগে যখন সমযোজী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে পোলারন বা পোলারায়ন। তো আজকে আমরা পোলারায়ন নিয়ে কোনো কথা বলবো না, আজকে আমরা সারাক্ষণ থাকবো শুধু পোলারিটি নিয়ে। আরেকটা বিষয় তোমাদেরকে জানাই দেই, এই পোলারিটি এবং পোলারায়ন এই দুইটি কম্বাইন্ড ক্লাস একত্র করার পর, অর্থাৎ আগামী দিন যে ভিডিওটা দিব ওই ভিডিও এবং এই ভিডিও দুইটা ভিডিও একত্রিত করার পরে আমরা একটা পরীক্ষা নিব। সেই পরীক্ষাটি আমরা ডিসক্রিপশন লিঙ্কে আমরা দিয়ে দিব, তোমরা সেখান থেকে পরীক্ষাটা দিতে পারবে। এমসিকিউ কত নম্বরে কি কি সেটি পোলারায়নের ক্লাসের নেওয়ার পরে আমরা ডিটেলস আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে পোলারিটিটা কি? পোলারিটি আগেই বলছি এটি হচ্ছে সমযোজী যৌগে আয়নিক একটা বৈশিষ্ট্য। আমরা একটি জিনিস আগে দেখি, ধরো আমার মধ্যে একটি যৌগ দেওয়া আছে HCl, আরেকটা যৌগ দেওয়া আছে পানি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে এই সমযোজী যৌগ কখন গঠিত হয়? এই সমযোজী যৌগ দুইটি প্রধানতম শর্ত থাকতে হয়। এক নাম্বার, মৌলগুলো যেগুলো হবে সেই মৌলগুলো হবে হচ্ছে অধাতু, আর একটা হচ্ছে ইলেকট্রনগুলো আমাদের শেয়ার করে। এখানে দুইটি মৌল অধাতু পরস্পরের মাধ্যমে ইলেকট্রন শেয়ার করে। এখন আমরা এখানে দেখি, এখানে যে দুইটি মৌল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে ক্লোরিন। এই দুইটি মৌল তাদের বাইরের স্তরে যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো থাকে সেই আনপেয়ার্ড ইলেকট্রনগুলো পরস্পরে ওভারল্যাপিং এর মাধ্যমে তারা আমাদের এখানে সমযোজী বন্ধন গঠন করে। এখন প্রশ্ন হচ্ছে দুইটি যৌগ এখানে আমরা দেখতে পাচ্ছি, হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন এবং হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন এখানে পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়েছে। এখন এই দুটি যৌগের মধ্যে কি 100% সমযোজী বৈশিষ্ট্য আছে? না। আমরা সাধারণত দ্বি পরমাণু যেগুলো, যেমন হাইড্রোজেন, হ্যালোজেন, নাইট্রোজেন, এই যে যৌগগুলো আমরা দেখতে পাই এগুলো হচ্ছে আমাদের বিশুদ্ধ সমযোজী যৌগ। কিন্তু যখন ভিন্ন দুটি পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হবে তখন সেগুলোর মধ্যে কিছুটা না কিছু আমাদের আয়নিক বৈশিষ্ট্য আসবে। এই যে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য আসে এটাকে আমরা বলি আসলে পোলারিটি। তাহলে পোলারিটিটা হচ্ছে আমাদের, দেখো এখানে আমরা সংজ্ঞাটা দিয়েছি পোলারিটির, সরি, সমযোজী যৌগের বন্ধনে অংশগ্রহণকারী দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অণুর দুই প্রান্তে ইলেকট্রন চার্জের ভিন্নতার জন্য ডাইপোল সৃষ্টির ধর্মকে পোলারিটি বলা হয়।
এখানে দুইটা জিনিস আমরা নতুন করে পেয়েছি। এক নাম্বার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, আর একটা হচ্ছে আমাদের ডাইপোল। দুইটা বিষয় আমরা একেবারে বিস্তারিত আলোচনা করব, এবং এই পোলারিটি দুইভাবে আমরা কাজ করতে পারি, একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দ্বারা, আর একটা হচ্ছে ডাইপোল সৃষ্টির মাধ্যমে। অর্থাৎ একটা সমযোজী যৌগ আমাদের পোলার হবে কি অপোলার হবে, তার দুইটি বিষয় দ্বারা আমরা নির্ণয় করতে পারি। একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, আর একটা হচ্ছে ডাইপোল। তো প্রথমে আমরা আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতাটা আমাদের কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যখন আমাদের সমযোজী যে বন্ধন থাকে, এই বন্ধনকৃত ইলেকট্রন কোনো একটি মৌল নিজের দিকে টেনে নেওয়ার যে তুলনামূলক ক্ষমতা, সেটাকে বলতেছি আমরা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা পরবর্তী কোনো একটা ভিডিও আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, তাহলে এই বন্ধনকৃত ইলেকট্রন আমাদের ক্লোরিন টেনে নিয়ে যাবে এবং হাইড্রোজেন এখানে ইলেকট্রন ছেড়ে দিবে। যে ইলেকট্রন ছেড়ে দেয় সে হয় পজিটিভ, আর যে ইলেকট্রন টেনে নেয় সে হয় হচ্ছে আমাদের নেগেটিভ। এই যে দুইটি পোল সৃষ্টি হচ্ছে, এই পোল সৃষ্টিকেই আমরা বলতেছি আসলে পোলার, আর এই ধর্মকে বলতেছি আমরা পোলারিটি। তাহলে আমরা বুঝতে পারলাম এতক্ষণ পোলারিটিটা কাকে বলা হয়। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের দরুন সমযোজী বন্ধনে বিদ্যমান ইলেকট্রন জোন নিজের দিকে টেনে নিয়ে যখন পোল সৃষ্টি হয়, একটা ধনাত্মক মেরু আর একটা হচ্ছে ঋণাত্মক মেরু, এই যে পোল সৃষ্টি করার ধর্মকেই বলতেছি আমরা পোলারিটি। যদি সমযোজী যৌগে এরকম পোল সৃষ্টি হয়, তাহলে ওই যৌগটির মধ্যে আয়নিক বৈশিষ্ট্য ক্রিয়েট হয়। এখন আমরা ইলেকট্রনের অবস্থান দ্বারা সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধনের ধারণাটা পুরোপুরি ব্যাখ্যা করব। তোমাদের দুইটি মৌল নিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। যদি এই দুইটি মৌল পরস্পরের সঙ্গে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেই বন্ধনকৃত ইলেকট্রনটা আমার থাকবে হচ্ছে মাঝে। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন যদি দুইটি পরমাণুর মাঝে অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে যে বন্ধনটা গঠিত হবে সেই বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন। রিপিট, দুইটি অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, বন্ধনকৃত ইলেকট্রন দুইটি পরমাণুর মাঝামাঝি থাকে, তাহলে সেই যৌগকে বলি আমরা বিশুদ্ধ সমযোজী যৌগ। কিন্তু কোনো কারণে আমাদের বিষয়টা আরেকটু অন্যভাবে বলি। মনে করো সোডিয়াম এবং এখানে ক্লোরিন পরস্পরের সঙ্গে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন আবদ্ধ হয়েছে, তাহলে এটি হচ্ছে আমাদের ধনাত্মক প্রান্ত আর এটি হচ্ছে আমাদের ঋণাত্মক প্রান্ত। তাহলে এখানে ইলেকট্রনটা আমাদের আছে অ্যানায়নের কাছাকাছি। তাহলে ইলেকট্রন যদি মাঝে না থেকে সাইটে থাকে, রিপিট করতেছি, ইলেকট্রন যদি সাইটে থাকে, এর ফলে যে বন্ধনটা হয় সেই বন্ধনটাকে বলি আমরা আয়নিক বন্ধন। তাহলে সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড় থাকে মাঝামাঝি, আর আয়নিক বন্ধনে ইলেকট্রন থাকে অ্যানায়নের কাছাকাছি। কোনো কারণে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য, রিপিট, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য যদি এই মাঝের ইলেকট্রনটা আমাদের যার তড়িৎ ঋণাত্মকতার বেশি হবে সেই দিকে যদি সরে যায়, তাহলে এই সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্যটা ক্রিয়েট হয়। কখন হয়? যদি কোনো একটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়, তাহলে এই সমযোজী বন্ধনের ইলেকট্রনটা মাঝ থেকে সাইটের দিকে যায়। আমরা আগেই বলেছি সাইটের দিকে ধাবিত হলে হয় আয়নিক, মাঝের দিকে ধাবিত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে সমযোজী। মাঝের দিকে ধাবিত যেটি হয় সেটি হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আর যদি সাইটের দিকে ধাবিত হয় তখন সেই ক্ষেত্রে বলবো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। এখন এই সমযোজী যৌগ থেকে যখন আয়নিকে ধাবিত হচ্ছে সেটিকে বলতেছি পোলারিটি, আর আয়নিক যৌগ থেকে যখন সমযোজী যায় তখন সেটাকে বলা হয় পোলারন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারলাম ইলেকট্রন জোড় মাঝে থাকলে সমযোজী, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের দরুন যদি এই মাঝের ইলেকট্রনটা কোনো একটা মৌলের দিকে যদি
পার্শিয়াল ভাবে সরে যায়, তাহলে ওই সমযোজী যৌগের আমাদের আয়নিক বৈশিষ্ট্যের দিকেও ধাবিত হয়। এখন আমরা দেখব তড়িৎ ঋণাত্মকতার মানগুলো। আমরা খুব একটা বেশি এখানে মানগুলো আমরা মুখস্থ করব না, জাস্ট যে কয়টা প্রয়োজন ঠিক সেই কয়টাই আমরা এখানে আলোচনা করব। দেখো এখন গ্রুপ 1-এ যে মৌলটি প্রথম থাকে সেটি হচ্ছে হাইড্রোজেন 2.1 গ্রুপ। তার পরবর্তীতে 2 নাম্বার গ্রুপে আমাদের আছে কার্বন। কার্বনকে যদি আমরা হিসাব করি, আচ্ছা এখানে একটি বিষয়, হাইড্রোজেনকে একটু আমি রিপিট করি, হাইড্রোজেন 2.1, যদি এটা এই গ্রুপের পড়তেছি না, কিন্তু সিরিয়াল মেনটেন করার জন্য আমি কার্বনের বলতেছি 2.5। 15 নম্বরে যেটি নাইট্রোজেনের 3.0, নাইট্রোজেনের পরে যেটি আছে সেটি ফসফরাস 2.5, এরপরে যেটি গ্রুপ অক্সিজেন, অক্সিজেনের হচ্ছে 3.5, সালফারের যেটি এখানে একটা ভুল গেছে, এটি হচ্ছে 2.1 আর এটি হচ্ছে 2.5। এরপরে যেটি আছে ফ্লোরিন 4.0, তারপরে ক্লোরিন 3.0, ব্রোমিন 2.8, এরপরে আয়োডিন যেটি আসতেছে সেটি হচ্ছে 2.5। এখান থেকে তোমরা অতি সহজে কিছু কিছু মান মুখস্থ করতে পারবে, যেমন এখানে আয়োডিন, তার পরবর্তীতে সালফার এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু একই। আবার এখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান এবং নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান, এটি হচ্ছে আমাদের পাউলিং স্কেলে কিন্তু এটি আমরা পেয়ে গেছি। এখন তোমাদেরকে যদি একটা জিনিস জানাই দেই, সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি ক্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে ক্লোরিন, তারপরে নাইট্রোজেন। যদিও মান দুটো সমান, কিন্তু হাজারী স্যারের বইয়ে এটা উল্লেখ করে দিয়েছে যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান অক্সিজেনের চেয়ে বেশি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান ক্লোরিনের থেকে বেশি। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সমান হওয়া সত্ত্বেও এই মানটাকে এইভাবে তিনি দেখায় দিয়েছেন। এইগুলো মান আমাদের মুখস্থ রাখতে হবে, খুব ইজিলি কয়েকটা মান আমরা মুখস্থ করব। এখন পোলারিটি থেকে আমরা কি কি তথ্য পেতে পারি এটা একটু আমরা জানবো। পোলারিটি, এটা 1 নম্বর তথ্য যদি বলি, তড়িৎ ঋণাত্মকতার মান কত হলে 0.5 থেকে 1.9 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই যৌগের মধ্যে পোলারিটি সৃষ্টি হবে। যৌগটা কিন্তু সমযোজী, ঠিক আছে। 2 নাম্বার, এইটা কার উপর নির্ভরশীল? এটি হচ্ছে ইএন এর উপর নির্ভরশীল। ইএন মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। 3 নাম্বার, এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এটাকে তড়িৎ ঋণাত্মকতাকে আমরা ইএন দ্বারা প্রকাশ করব। এটি কি রাশি? এটি হচ্ছে রাশি প্রয়োজন নাই আমাদের, উদাহরণটা আমাদের অনেকগুলো এর আগে উদাহরণ দিয়েছি আমরা, এগুলো আমাদের প্রয়োজন নাই। এখন দেখব পোলারিটি যদি বৃদ্ধি পায় কোনো যৌগে, তাহলে সেই যৌগের মধ্যে কি কি ধর্ম আমাদের নতুন করে ক্রিয়েট করে। দেখো এখন যদি কখনো কোনো যৌগের পোলারিটির মানটা যদি বৃদ্ধি পায়, 1 নাম্বার আমাদের আয়নিক বৈশিষ্ট্যটা বৃদ্ধি পাবে। 2 নাম্বার, যদি কখনো কোনো যৌগের মধ্যে আয়নিক ধর্ম বৃদ্ধি পায়, তাহলে তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান বৃদ্ধি পাবে। 3 নাম্বার, যৌগটার মধ্যে যদি পোলারিটি বৃদ্ধি পায়, তাহলে সেই যৌগটি পানিতে অতি তাড়াতাড়ি দ্রবীভূত হবে, অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পাবে। 4 নাম্বার, তড়িৎ পরিবাহিতাও আমাদের সেই ক্ষেত্রে বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি পোলারিটি যদি কখনো বৃদ্ধি পায় কখনো কোনো যৌগে, তাহলে তার আয়নিক বৈশিষ্ট্য, মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট, পানিতে দ্রাব্যতা এবং তড়িৎ পরিবাহিতা সবকিছু কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে। নেক্সট যেটি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড ও হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে কোনটি অধিক পানিতে দ্রবণীয়? এখন আমরা জানি যার মধ্যে ডেল্টা ইএন এর মান যত বেশি হবে সেটি পানিতে দ্রবণীয় তত বেশি হবে। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পোলারিটি মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়ার জন্য ওই যৌগটা কিন্তু পানিতে অধিক দ্রবণীয় হয়, তাহলে পানিতে দ্রবণীয়।
পানিতে দ্রবণীয়। এখন এই যে পানিতে দ্রবণীয়, আমরা এখন যৌগগুলো লিখি। যৌগগুলো হচ্ছে যৌগ, তার পরবর্তীতে ডেল্টা ইএন মানে ইএন এর পার্থক্য। 1 নাম্বার হাইড্রোজেন ক্লোরাইড, 2 হাইড্রোজেন ব্রোমাইড, 3 হাইড্রোজেন আয়োডাইড। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3.0, হাইড্রোজেনের 2.1, 0.9, ব্রোমিনের 2.8, -2.1, 0.7, আয়োডিনের হচ্ছে 2.5, -2.1, 0.4। যেহেতু এইটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, তার মানে এই যৌগটি আমাদের পানিতে দ্রবণীয় হবে। তার মানে আমাদের দ্রবণীয়তা যদি আমরা বলি, দ্রবণীয়তা যদি আমরা এখানে আলোচনা করি, তাহলে HCl is greater than হাইড্রোজেন ব্রোমাইড is greater than হাইড্রোজেন আয়োডাইড। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি এরকম ভিডিও আরো পেতে চাও, তাহলে আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাই দিবে যে কোন কোন টপিকের ভিডিও তোমরা চাও। সেই ভিডিওগুলো আমরা সুন্দরভাবে তোমাদেরকে উপস্থাপন করব ইনশাল্লাহ। নেক্সট আমরা দেখি সমযোজী যৌগের প্রকারভেদ। সমযোজী যৌগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইঅ্যাটমিক আর একটা হচ্ছে পলিঅ্যাটমিক। ডাইঅ্যাটমিক বলতে যেখানে দুটি পরমাণু থাকে, দুটি পরমাণু বিদ্যমান, যেখানে দুইটি পরমাণু বিদ্যমান সেই ধরনের যৌগের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে পলিঅ্যাটমিক, সেটি হচ্ছে 2 এর অধিক পরমাণু যদি আমাদের যুক্ত থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা একটা উদাহরণ দেই, যেমন হাইড্রোজেন HCl, এই দুটোই কিন্তু আমাদের হচ্ছে ডাইঅ্যাটমিক, দুইটা পরমাণু। আর যদি পলিঅ্যাটমিকের কথা বলি, পলিঅ্যাটমিকের উদাহরণ অনেক আছে, যেমন পানি, তারপরে ফসফরাস, পেন্টাক্লোরাইড, তারপরে সালফার, হেক্সাক্লোরাইড এটসেট্রা, অনেকগুলো আছে। তাহলে আমরা দেখলাম সমযোজী যৌগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইঅ্যাটমিক আর একটা হচ্ছে পলিঅ্যাটমিক। ডাই মানে দুই, পলি মানে হচ্ছে 2 এর অধিক। এখন ডাইঅ্যাটমিক অণুর ক্ষেত্রে আসলে চার্ট দেওয়া আছে, যদিও ডাইঅ্যাটমিক, কিন্তু আমরা এটার ভাস্ট একটা ব্যবহার তোমাদের সামনে দেখব। 1 নাম্বার যেটি, সেটি দেখো, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 হয়, তাহলে ওই সমযোজী যৌগের মধ্যে বৈশিষ্ট্যটা কি হবে? সেই যৌগটি হবে 100% বিশুদ্ধ সমযোজী হবে, বিশুদ্ধ সমযোজী যৌগ হবে। এই মৌলগুলো কে কে? হাইড্রোজেন, তার পরবর্তীতে নাইট্রোজেন, অক্সিজেন এবং হ্যালোজেনগুলো। এই কয়টাই, হ্যালোজেন যেহেতু ওখানে 4টা, বাকিগুলো তোমরা একটু যোগ করে নিও। 2 নাম্বার, এটি হচ্ছে 0.5 এর কম যদি হয়, তাহলে সেই যৌগটা হবে অপোলার সমযোজী, অপোলার সমযোজী হবে। সেটিকে CH4, তারপরে C6H6 ইত্যাদি। 3 নাম্বার, যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়, তাহলে সেই সমযোজী যৌগটি হবে পোলার সমযোজী হবে। সেই যৌগটিকে কে? হাইড্রোজেন ক্লোরাইড, তার পরবর্তীতে পানি ইত্যাদি। 4 নাম্বার, যদি 1.7 এর অধিক হয়, তাহলে সেই যৌগটা কিন্তু সমযোজী, কিন্তু সেই যৌগটি হবে আয়নিক বৈশিষ্ট্যের হবে, আয়নিক বৈশিষ্ট্যের দেখা দিবে। এই ধরনের যৌগটা কে কে? এই যৌগটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। আমরা এর মধ্যে একটা উদাহরণ তোমাদেরকে দেই, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড এর ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, তাহলে হবে হাইড্রোজেন ইকুয়াল টু 4.0, ফ্লোরিন ইকুয়াল টু হাইড্রোজেন 2.1, তার মানে 1.9। এই যে 1.9, এই ভ্যালুটা কিন্তু এইটার মধ্যে পড়তেছে, অর্থাৎ 1.7 এর বেশি। তাহলে যৌগটি হচ্ছে আমাদের সমযোজী, কিন্তু এর মধ্যে আয়নিক বৈশিষ্ট্য কিন্তু দেখা দেয়। এরকম একটা চার্ট, এই চার্টটা আসলে আমাদের
লিঙ্কন স্যারের যে বইটি, সেই বই থেকে নেওয়া হয়েছে। এখন যেটি আমরা দেখব সেটি হচ্ছে গুহ স্যারের বইয়ে কি কি তথ্য দেওয়া আছে। এটি হচ্ছে আমাদের গুহ স্যারের বই থেকে সরাসরি আমরা নিয়েছি, তোমরা এটি মুখস্থ করবে। যদি তড়িৎ ঋণাত্মকতার মান দুইটি মৌলের 0 হয় তাহলে সেই যৌগটি হবে আমাদের বিশুদ্ধ সমযোজী। তার মানে এটি হবে সমযোজী যৌগ এবং সেটি হচ্ছে বিশুদ্ধ এবং সেই যৌগের মধ্যে আয়নিক চরিত্র থাকবে 0%, আয়নিক 0%। যদি 0.1 থেকে 0.8 হয় তাহলে সেটি হবে অপোলার সমযোজী যৌগ। যদি 0.9 থেকে 1.6 হয় তাহলে সেই ক্ষেত্রে ওই সমযোজী যৌগটি হবে পোলার সমযোজী এবং তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য থাকবে 17 থেকে 47। যদি 1.7 হয় তাহলে সেই ক্ষেত্রে এই যৌগটি আমাদের আয়নিক 50% হবে আয়নিক, 50% হবে আয়নিক এবং 50% হবে সমযোজী। এখন যদি 1.8 থেকে 3.2 হয় তাহলে সেই যৌগটি হবে হচ্ছে আয়নিক বা আয়নিক বৈশিষ্ট্যের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চারটা একটু কষ্ট করে তুলে নাও। এই মানগুলো কিন্তু মুখস্থ রাখা আমাদের অতীব প্রয়োজন। এখন আমরা আর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু দেখব। এই মানটা পুরোপুরি তোমাদের মুখস্থ রাখতে হবে। এটি হাজারে ছাড়ের বই দেওয়া আছে এবং ঘোষ ছাড়ের 2 বইয়ে দেওয়া আছে। মানগুলো দেখো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দুটি মৌলে যদি 0.1 হয় তাহলে ওই সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য হবে মাত্র 0.5%। যদি দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.2 হয় তাহলে তার মধ্যে 1% হচ্ছে আমাদের আয়নিক বৈশিষ্ট্য আসবে। যদি দুইটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.6 হয় তাহলে তার মধ্যে আসবে 10%। 1.12 তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হয় তাহলে 25%। যদি দুইটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 হয় তাহলে ওই যৌগটি আমাদের 50% সমযোজী, 50% হচ্ছে আয়নিক। আর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2.3 হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 75। আর যদি দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 3.0 হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 90%। তোমাদেরকে একটা তথ্য জানিয়ে দেই, আমরা যে সোডিয়াম ক্লোরাইডে সবচেয়ে বেশি ব্যবহার করি তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য আছে হচ্ছে 80%। এটি হচ্ছে হাজারে ছাড়ে বইয়ে তথ্যটি দেওয়া আছে। এখন আমরা তো দেখলাম হচ্ছে বিভিন্ন চার্ট থেকে আমাদের মুখস্থ কিছু আমরা তথ্য দেখেছি। আমরা দুইটি ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদেরকে সমযোজী যৌগে এরকম আয়নিক বৈশিষ্ট্যগুলো দেখাই দেব। প্রথম যেটি হচ্ছে পলিংয়ের নিয়ম। এই নিয়মটা হচ্ছে একটু কঠিন, এই নিয়মটা আমরা করব না। এরপরে যে নিয়মটি আছে সেটি হচ্ছে হ্যানে এবং স্মিথের নিয়ম। দুইটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 3.5 স্কোয়ার। এখন এটা আমরা একটা উদাহরণ দিই তোমাদেরকে, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। মনে করো হাইড্রোজেন ক্লোরাইড এর মধ্যে আমাদের আয়নিক বৈশিষ্ট্য কত পার্সেন্ট আছে এটি আমরা এখন দেখব। আয়নিক বৈশিষ্ট্য আমরা জানি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3.0, হাইড্রোজেনের হচ্ছে 2.1, বিয়োগ করলে 0.9। তাহলে পার্সেন্টেজটা কত আসতেছে 16। দুইটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা 0, তারপরে প্লাস 3.5, 0.9 এর উপরে স্কোয়ার। আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে এটি ক্যালকুলেশন করে তোমাদেরকে প্রকৃত যে রেজাল্ট সেটা আমরা দেখাচ্ছি। 16 গুণ 0.9 যোগ 3.5 গুণ 0.9 স্কোয়ার, তাহলে সেই ক্ষেত্রে উত্তর আসে মাত্র 17.24%। অর্থাৎ এই যে যৌগটি, এই যৌগটা কিন্তু আমাদের সমযোজী যৌগ, কিন্তু এই যৌগের মধ্যে আমাদের পার্সেন্টেজ আছে আয়নিক
2/4 ভাগ। তোমাদের বাসায় একটা আমরা ম্যাথ দেই, তোমরা এটা আমাকে একটু করে দেখাবা। যেমন এটি হচ্ছে ম্যাথ, আমাদের ম্যাথ কত দিব, ক দিলাম, ম্যাথ ক। যৌগটি হচ্ছে লিখবা পানি তেল পার্সেন্টেজ অফ আয়নিক, এইটার মানটা কত, আয়নিক এই মানটা কত, এটা তোমরা ক্যালকুলেশনের মাধ্যমে কমেন্ট সেকশনে জানাই দেবা, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা এনজয় করতেছো। নেক্সট দেখি এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি দেখা দেয় তাহলে ওই যৌগটার মধ্যে আমাদের সমযোজী থেকে আয়নিকের দিকে ধাবিত হয়, আর যদি কখনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য না থাকে তাহলে ওই যৌগটি আমাদের সমযোজী হয়। তাহলে আমরা এখন বলতে পারতেছি পোলার যদি হয় যৌগটি, তার মানে পার্থক্য থাকবে তড়িৎ ঋণাত্মকতার, পার্থক্য থাকবে তড়িৎ ঋণাত্মকতার আমাদের পার্থক্য এখানে থাকবে। উদাহরণ যদি বলি HCl, ঠিক আছে। এখন অপোলার যৌগ, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে না, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি শূন্য হয় তাহলে সেই যৌগটি আমাদের হবে অপোলার, যেমন হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন এটসেট্রা। তাহলে আমরা বুঝতে পারলাম যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই যৌগটি হয় হচ্ছে আমাদের পোলারিটি, আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি না থাকে তাহলে সেই যৌগটি হবে হচ্ছে আমাদের অপোলার। এখন তোমাদের সামনে একটি প্রশ্ন দেখি আমরা, এই যে যৌগটি বোরন টাইফ্লোরাইড, এখন আমি যৌগটিকে অঙ্কন করি। এখানে বোরন এর তড়িৎ ঋণাত্মকতার মানটা আমাদের, বোরনের তড়িৎ ঋণাত্মকতার মান, একটু 1 মিনিট, বোরনের তড়িৎ ঋণাত্মকতার মান 0.2। তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4.0 আর বোরনের হচ্ছে 2.0, বিয়োগ করলে 2.0। তাহলে এখানে তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আমরা যে রেঞ্জটা জানি যে 0.5 থেকে 1.7 মধ্যে যদি হয় তাহলে সেই যৌগটি হবে হচ্ছে আমাদের পোলার। তার মানে আমাদের এই যৌগটি আমাদের পোলার হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এই যৌগটি কিন্তু পোলার নয়। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে জানাই দেই, এই যে বোরন, এখানে দেখো এখানে আছে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এই যে বন্ধনটা, এই বন্ধনটা কিন্তু হচ্ছে আমাদের পোলার। রিপিট, বন্ধন পোলার, বন্ধন পোলার। কিন্তু যদি বলি সামগ্রিক যে যৌগটি, এই যৌগটি হচ্ছে অপোলার, যৌগটি অপোলার। এর মূল কারণটা কি? আমরা তো জানি যে দুইটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি থাকে তাহলে ওই যৌগটি হবে পোলার, কিন্তু আমাদের ধ্যান ধারণাগুলো আমরা একটু চেঞ্জ করে নিব। তাহলে এই যে বন্ধনটা, এই বন্ধনটা পোলার, কিন্তু সামগ্রিকভাবে এই যৌগটি হচ্ছে আমাদের অপোলার। এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকা দরুনও যদি কখনো কোনো সমযোজী যৌগ অপোলার হয়, এটার জন্য আমাদের নতুন একটি টার্ম জানতে হবে, তার নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট। এখন আমরা আলোচনা করব এই ডাইপোল মোমেন্ট। ডাইপোল, ডাই মানে কি দুই, আর পোল মানে হচ্ছে মেরু, দ্বিমেরু, আর মোমেন্ট হচ্ছে ভ্রামক, তার মানে এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। এটিকে আমরা বলতে পারি দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামকটা কি আসলে? দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে সমযোজী পোলার বন্ধনে দুই প্রান্তে সমান এবং বিপরীত আধান পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করলে আয়ন দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে ডাইপোল মোমেন্ট বলা হয়। মনে করো এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে বি, এই দুইটা ডিস্টেন্স যদি ডি হয় আর এদের চার্জের পার্থক্য যদি আমাদের কিউ হয়, আর এই ডাইপোল মোমেন্টকে আমরা নিউ দ্বারা প্রকাশ করি, তাহলে নিউ ইকুয়াল টু হচ্ছে কিউ গুণ ডি। এটা হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্টের সমীকরণ। তাহলে ডাইপোল মোমেন্টটা হচ্ছে আমাদের দুইটি আয়নের
চার্জের গুণফল এবং তাদের ডিস্টেন্সের যে গুণফল থাকে সেই গুণফলকে আমরা বলতেছি ডাইপোল মোমেন্ট। এই ডাইপোল মোমেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি অথবা মিউ দ্বারা প্রকাশ করি। যেহেতু এটা একটা নির্দিষ্ট দিকে ধাবিত হয়, তার মানে এটি হচ্ছে আমাদের একটি ভেক্টর রাশি। এটি হচ্ছে আমাদের একটি ভেক্টর রাশি। এককটা কি? এটা সিজিএস এককে হচ্ছে ডি, এটাকে আমরা বলি ডি বাই, আর এসআই এককে হচ্ছে কুলম্ব পার মিটার। এখন সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্কটা কি? এই সম্পর্কটা আমাদের একটু জানা দরকার। সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব মিটার ইকুয়াল টু 2.9942 গুণ 10 টু দি পাওয়ার 29 ডিভাইড। এখন এই সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে নিউ ইকুয়াল টু আমাদের কিউ গুণ ডি। এখন আরেকটা শব্দ হচ্ছে ডিভাইটা কি? ডিভাইয়ের সংজ্ঞাটা আমরা একটু দিই এইভাবে যে 1 ডিভাই কাকে বলা হয়? ধরে নাও যে আমাদের এখানে একটি পরমাণু পরস্পরের থেকে আমাদের যে দূরত্বটা আছে সেই দূরত্বটা হচ্ছে 1 গুণ 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার, এবং এই দুটা চার্জ যদি হয় 1 0 গুণ 10 টু দি পাওয়ার -10, তাহলে এই দুটা গুণ করলে যে মানটা আসে সেটিকে বলা হয় 1 ডিভাই। তাহলে 1 ডিভাই ইকুয়াল টু 1 গুণ 10 টু দি পাওয়ার -8 গুণ 1 গুণ 10 টু দি পাওয়ার -10, তার মানে হচ্ছে 1 গুণ 10 টু দি পাওয়ার -18। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, তার মানে ইএসইউ, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সেন্টিমিটার, তার মানে 1 ডিভাই ইকুয়াল টু আমরা যেটি পাচ্ছি এই এককটা আমরা পাচ্ছি। ওকে, তার মানে আমরা এককগুলো জানলাম। এখন আমরা আস্তে আস্তে পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাই। বিভিন্ন টাইপ ভিত্তিক আলোচনা, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। যতগুলো টাইপ আছে সব টাইপগুলো আমরা আজকে শিখব। অর্থাৎ আমরা পোলারিটি এবং ডাইপোল মোমেন্টের যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। তো প্রথমে যেটি হচ্ছে টাইপ ভিত্তিক করে নেই। 1 নম্বর টাইপ এ বি টাইপ। এবি টাইপ, এই এবি টাইপগুলো আসলে কি কি? এবি টাইপগুলো হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড ইত্যাদি, এগুলোকে বলতেছি এবি টাইপ। এখন এই যে এবি টাইপ হয়, এখন আমরা দেখব যে এইটি আমাদের পোলার হবে কি হবে না, অনেকগুলো শর্ত নিয়ে আমরা আলোচনা করব। ওকে, যেমন এইচ এবং সিএল। এখন এখান থেকে তড়িৎ ঋণাত্মকতার মান যার বেশি সেই দিকে ইলেকট্রনটা হচ্ছে আমাদের ধাবিত হয়, ইলেকট্রনটা ধাবিত হয়, এবং এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে প্রকাশ, এটার নাম হচ্ছে ক্রস তীর। ক্রস তীর। এখন ক্রস তীরটা কোন দিকে যাবে? যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তার মানে এটি হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভিটি, আর এটি হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ লেস থেকে মোরের দিকে যাবে। অথবা আমরা বলতে পারি যে ইলেকট্রন টেনে নেয় সে হয় নেগেটিভ, আর যা ইলেকট্রন ছেড়ে দেয় সে হয় পজিটিভ, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে ধাবিত হয়। যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দুই দিকে, এটা আমাদের এখানকার যে ইলেকট্রনটা থাকে সেটা একদিকে মুভ করতেছে, তার মানে এই যৌগটি হচ্ছে আমাদের পোলার যৌগ। এখানে আর যে যৌগটি দেখতেছি সেটিও হচ্ছে আমাদের পোলার যৌগ। তাহলে সেই ক্ষেত্রে যদি ডাইপোল মোমেন্ট, অর্থাৎ এই যে ডাইপোল মোমেন্ট, এটা যেটা নেট ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে যৌগটি হবে পোলার। আমি আবার বলতেছি, নেট ডাইপোল মোমেন্টের মানটা যদি 0 হয় যৌগটি হবে পোলার, আর যদি নেট ডাইপোলের মানটা ইজ নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেই যে ক্ষেত্রে যৌগটি হবে, সরি এটা যদি রিপিট, একটু ভুল করলাম আমি, যদি 0 হয় তাহলে যৌগটি হবে অপোলার, আর যদি নেট ডাইপোলের মান 0 না হয় তাহলে সেই ক্ষেত্রে এই যৌগটি হবে হচ্ছে আমাদের পোলার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা অনেকগুলো তথ্য একে একে তোমাদেরকে দিব। তাহলে নেট
ডাইপোল মোমেন্টের মান যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে হবে অপোলার, আর নেট ডাইপোলের মান যদি 0 না হয়ে অন্য কোনো কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে যৌগটি হবে আমাদের পোলার। তার মানে এখানে দুটির মধ্যে তো পার্থক্য দেখা দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এর নেট ডাইপোল যে মোমেন্ট সেটার মানটা কোনোভাবে 0 নয়, এই ক্ষেত্রে আমাদের যৌগটি আমাদের পোলার। ওকে, এখন আমরা আরো টাইপ ভিত্তিকগুলো দেখব। 2 নাম্বার যেটি সেটি হচ্ছে AB2 টাইপ। AB2 টাইপ নিয়ে আলোচনা করব। AB2 টাইপ যৌগগুলো কে কে? AB2 টাইপ যৌগগুলো হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, বেরিলিয়াম, ডাইক্লোরাইড, তারপরে কার্বন ডাই সালফাইড, সালফার ডাই অক্সাইড, তার পরবর্তীতে আর যা কিছু আছে সেগুলো একে একে আলোচনা করব। এখন দেখি আমরা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমাদের কি ঘটে দেখো, কার্বন ডাই অক্সাইডের গঠনটা হচ্ছে ঠিক এইরকম। একটা যৌগে দুইটা জিনিস আমরা জানবো, রিপিট, একটা যৌগে দুটো জিনিস জানবো। 1 নাম্বার, যৌগটার মধ্যে লোন পেয়ার ইলেকট্রন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই যৌগটি হবে পোলার। আর একটা হচ্ছে সারাউন্ডিং অ্যাটম যদি আমাদের সেম হয় তাহলে সেই ক্ষেত্রে ওই যৌগটি হবে অপোলার। তাহলে দুইটি জিনিস আমরা একত্রিত আলোচনা করব। কিছু এক্সেপশনাল আছে, যেমন এক্সেপশনালটা এখানে দিয়ে দেই, এখানে জেনন ডাইপোলার। আরেকটা জিনিস, যদি কখনো কোনো যৌগের মধ্যে প্রতিসমতা আসে, প্রতিসমতা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে ওই যৌগটি হবে অপোলার। যদি কখনো প্রতিসমতা আসে, প্রতিসমতাটা কি দেখো, আমরা জানি এই দুইটির মধ্যে বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে এইটুকু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে দুই দিকে তো সমান। যদি সমান হয় বন্ধন কোণ তাহলে সেই ক্ষেত্রে সেটিকে বলবো হচ্ছে প্রতিসম অণু। প্রতিসম অণুগুলো সব সময় হবে হচ্ছে অপোলার। তাহলে এটি আমরা পাইলাম। দ্বিতীয় যে যৌগটি আছে সেই যৌগটি হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইড। প্রথম কথা হচ্ছে এখানে লোন পেয়ার ইলেকট্রন যাওয়ার আগে আমরা ক্লোরিন, এখানে ক্লোরিন, তো এদিকে ইলেকট্রন টানে, তাই তো? দেখি এখানে এই ইলেকট্রন টানে এইদিকে, এ টানে হচ্ছে ইলেকট্রন এইদিকে, দুইজন, এর মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি। এর মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এবং লোন পেয়ার ইলেকট্রনের মানটা কত? আমরা জানি লোন পেয়ার ইলেকট্রন জেড মাইনাস সংযুক্ত পরমাণু অর্থাৎ সারাউন্ডিং অ্যাটম, জেড মানটা কত? এর হচ্ছে আমাদের 2 আর 2 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, আর সারাউন্ডিং অ্যাটম 2 ইকুয়াল টু 0। লোন পেয়ার ইলেকট্রন নাই। রিপিট, লোন পেয়ার ইলেকট্রন যদি না থাকে, নাম্বার 2 সারাউন্ডিং অ্যাটম যদি সেম হয়, আর যদি প্রতিসম আসে তাহলে সেই ক্ষেত্রে ওই যৌগটি হবে আমাদের অপোলার। অপোলার। এরপরে আমাদের যেটি আছে কার্বন ডাই সালফাইড, একই সালফার ডাই অক্সাইডটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, সালফার ডাই অক্সাইড, প্রথম কাজ, এর জেটের মানটা কত? জেটের মান হচ্ছে হাফ। তার পরবর্তীতে কেন্দ্রীয় পরমাণুর বাইরের স্তরে ইলেকট্রন, সালফারের বাইরের স্তরে 6টা ইলেকট্রন, এক যদি মৌল নাই তার মানে 0 ইকুয়াল টু হাফ গুণ 6 ইকুয়াল টু 3। তাহলে এখানে লোন পেয়ার ইলেকট্রনটা কত? জেড মাইনাস সারাউন্ডিং অ্যাটম, জেটের মান হচ্ছে 3, সারাউন্ডিং অ্যাটম হচ্ছে 2 ইকুয়াল টু 1। তার মানে এখানে আমরা একটা জিনিস পেয়ে গেছি যে এর লোন পেয়ার ইলেকট্রনটা কিন্তু 1। এখন পরবর্তী যেটা কথা, সারাউন্ডিং অ্যাটম, রিপিট, সারাউন্ডিং অ্যাটম 2টা অক্সিজেন আছে, তার মানে এটি হচ্ছে সেম। এখন আমরা দেখব বন্ড অ্যাঙ্গেল, এর মধ্যে প্রতিসাম্যতা আছে কিনা, প্রতিসাম্যতাটা আছে কিনা এটা আমরা একটু চেক করি। লক্ষ্য করো, সালফার অক্সিজেনের 2টি, আর এটি হচ্ছে আমাদের লোন পেয়ার ইলেকট্রন। একটু লক্ষ্য করো, এইটুকুর বন্ধন কোণ এবং এখানকার বন্ধন কোণ আমরা জানি, এইটার বন্ধন কোণ 120 ডিগ্রি, মোট হচ্ছে 360। তাহলে এখানে যেটি 360 মোট যদি হয়, এখান থেকে 120 যদি আমরা বিয়োগ করি 0,
তারপরে 4, এখানকার হচ্ছে 100। তার মানে এই যৌগটার মধ্যে আমাদের প্রতিসাম্যতা নাই। তাহলে প্রতিসাম্যতা যদি না থাকে তখন এই যৌগটার সিদ্ধান্ত আমরা কি নিতে পারি? সিদ্ধান্তটা হচ্ছে এই যৌগটি হবে আমাদের পোলার। ওকে, তাহলে এই যৌগটি হচ্ছে আমাদের পোলার। যদিও সারাউন্ডিং অ্যাটম সেম, কিন্তু লোন পেয়ার ইলেকট্রন যদি কখনো কোনো যৌগ থেকে থাকে তাহলে সেই যৌগটি আমাদের কি হবে? সেই যৌগটি হবে হচ্ছে আমাদের পোলার। একটা এক্সেপশন আমরা দেখি, দেখো, যেটি হচ্ছে জেনন ডাইফ্লোরাইডের ক্ষেত্রে প্রথমে মানটা বের করি। জেটের মান হচ্ছে 1/2, তার পরবর্তীতে জেনন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, বাইরের স্তরে 8, মনোভ্যালেন্ট ফ্লোরিন 2, তার মানে এখানে যেটি আসতেছে 1/2 গুণ 10 ইকুয়াল 5। লোন পেয়ার ইলেকট্রনটা কত? 5 মাইনাস সারাউন্ডিং অ্যাটম 2 ইকুয়াল টু 3 জোড়া। 3 জোড়া ইলেকট্রন দিতে আমরা তো কিছুক্ষণ আগে বললাম যদি কখনো কোনো যৌগে লোন পেয়ার ইলেকট্রন থেকে থাকে তাহলে সেই যৌগটি আমাদের কি হবে? সেই যৌগটি পোলার হবে। কিন্তু না, এটার মধ্যে আমরা এখন চেক করব প্রতিসাম্যতা। আমরা চেক করব প্রতিসাম্যতা আছে কিনা। প্রতিসাম্যতা যদি থেকে থাকে, উপরের নিয়মগুলো বাতিল, সেক্ষেত্রে যৌগটি হবে আমাদের অপোলার। এখন এই যে যৌগটি, এই যৌগটাকে আমরা যদি একটু আঁকানোর চেষ্টা করি, ঠিক এইভাবে আঁকাবো আমরা। দেখি, এইভাবে একটু আঁকায় নি, এইভাবে আঁকায় নিচ্ছি। দেখো, এটি আমাদের, এটি হচ্ছে কেন্দ্র। এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে 3টা। এই লোন পেয়ার ইলেকট্রন দিলাম, লোন পেয়ার ইলেকট্রন দিলাম, লোন পেয়ার ইলেকট্রন দিলাম। এখন এই যে মাঝখানে যেটি, সেটা তো আমাদের লোন পেয়ার। এখানে মাঝখানে কে থাকে? মাঝখানে থাকে হচ্ছে জেনন। আমরা এটার মাঝখানে মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। কারণ আমরা জানি মোট কোণ কত? 360। 3টা বাহু দ্বারা ভাগ করেছি, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, ইভেন এটাও 120 ডিগ্রি। তার মানে 3টাই তো আমাদের সমান। এরপরে এখানে যেটি আছে সেটি হচ্ছে ফ্লোরিন, সেটি আছে ফ্লোরিন। এটি হচ্ছে ফ্লোরিন, এটি হচ্ছে ফ্লোরিন। এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন। আমরা জানি যেটি উপরে থাকে সেটা তলের সঙ্গে সবসময় কত কোণ করে থাকবে? 90 ডিগ্রি। এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তার মানে কোণ তো সমান। কোণ যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে সেটি হবে প্রতিসাম্যতা এখানে বিদ্যমান। প্রতিসাম্যতা এখানে বিদ্যমান। প্রতিসাম্যতা বিদ্যমান থাকার জন্য এই যৌগটি হবে হচ্ছে আমাদের অপোলার। যদিও এই যৌগে আমাদের কি আছে? এই যৌগে আমাদের লোন পেয়ার ইলেকট্রন আছে। আশা করি বুঝতে পেরেছি। এখন যাব হচ্ছে AB3 টাইপ। AB3 টাইপ আমাদের আরো একটি যৌগ তোমাদেরকে যদি দেখায়, দেখো, পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? পানির ক্ষেত্রে জেটের মানটা কত? জেটের মান 1/2, তারপরে হচ্ছে 6 + 2 ইকুয়াল হচ্ছে 4। লোন পেয়ার ইলেকট্রন যেটি, লোন পেয়ার ইলেকট্রন জেট মাইনাস সারাউন্ডিং অ্যাটম ইকুয়াল টু 2। তারপরে লোন পেয়ার ইলেকট্রন আছে। এখন আমরা দেখব প্রতিসাম্যতা এখানে আছে কিনা, প্রতিসাম্যতা আছে কিনা। আমরা জানি এটি হচ্ছে আমাদের বন্ধন কোণ। এইটার মান হচ্ছে আমাদের 104.5 ডিগ্রি। এটা যদি 104 হয় তাহলে নিশ্চিত জেনে রাখো এর মান তো 104-এর চেয়ে বেশি, কারণ 360 থেকে বিয়োগ হবে। আরেকটা জিনিস আমরা দেখি, সবসময় একটা কথা মনে রাখবে, এখানে যে লোন পেয়ার ইলেকট্রনটা আছে, লোন পেয়ার ইলেকট্রনের নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা ইলেকট্রন সবচেয়ে বেশি। যেহেতু এখানে দেখো একটা জিনিস, যে হাইড্রোজেন থেকে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানবে, হাইড্রোজেন থেকে অক্সিজেন নিজের দিকে টানবে, উপরের দিকে টানবে। তাহলে দুইটা যদি এই দিকে দেয় আরেকটা উপরের দিকে যায়, তাহলে তো এখানে প্রতিসাম্যতা কিন্তু আসতেছে না। এই প্রতিসাম্যতা না আসার জন্য তাহলে প্রতিসাম্যতা এখানে নাই। প্রতিসাম্যতা না থাকার জন্য যৌগটি হবে হচ্ছে আমাদের পোলার। এই জন্যই কিন্তু এটা যেহেতু ইলেকট্রন টেনে নেয় নেগেটিভ, এটা হয়ে যায় পজিটিভ, এটি হয়ে যায় পজিটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যেটি, সেটি হচ্ছে AB3 টাইপ। AB3 টাইপ কে কে আছে?
Ab3 আছে আমাদের অ্যামোনিয়া আছে, বোরন, টাইফ্লোরাইড আছে, ফসফরাস ট্রাইক্লোরাইড আছে, ইত্যাদি যৌগগুলো আমাদের আছে। একে একে সব যৌগগুলো আমরা দেখব। তাহলে আমরা যৌগগুলোকে যদি এরকম বক্সের মাধ্যমে দেখাই তোমাদের, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে তিনটা যৌগ আছে, তিনটা যৌগই আমরা এখানে লিখি, তিনটা যৌগই আমরা এখানে লিখব। প্রথম যেটি সেটি হচ্ছে যৌগ, তারপরে হচ্ছে জেটের মান, তারপরে লোন পেয়ারের মান, লোন পেয়ারের পরে আমরা দেখব এখানে প্রতিসাম্যতা আছে কিনা, তারপরে আমরা সিদ্ধান্ত নিব। ওকে, দেখো তাহলে 1 নাম্বার যেটি সেটি হচ্ছে যৌগ, যৌগ জেটের মান, লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা, তার পরবর্তীতে প্রতিসাম্যতা এখানে আছে কিনা, এবং আমরা এখান থেকে সুন্দর করে সিদ্ধান্তটা নিয়ে নিই। 1 নাম্বার যেটি 2 এবং 3। 1 নাম্বার যেটি আছে সেটি হচ্ছে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে বোরন টাইক্লোরাইড, তারপরে ফসফরাস টাইক্লোরাইড। এখানে সরি ভুল করছি, আচ্ছা যা হয়েছে হয়েছে। এখানে জেটের মান কত, নাইট্রোজেনের 5 3 8 2 দ্বারা কাটলে সেক্ষেত্রে 4, এটা হচ্ছে 3 3 আর 3 6 2 দ্বারা কাটলে 3, এখানে 5 5 আর 3 8 2 দ্বারা কাটলে সেক্ষেত্রে হচ্ছে 4। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে এখানে 1, 3 থেকে 3 বিয়োগ 0, এখানে হচ্ছে 4, 4 থেকে 1 বাদ দিলে 1। তার মানে এখানে 1 জোড়া লোন পেয়ার, এখানে লোন পেয়ার নাই, এখানে লোন পেয়ারটা আছে। এখন প্রতিসাম্যতার হিসাবটা আমরা একটু করে নিই। প্রতিসাম্যটা দেখো, এখানে নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই কোণটা কিন্তু 160 ডিগ্রি, এই কোণটা 160, কিন্তু এটা তো 160 নয়, তার মানে এর মধ্যে কোনো প্রতিসাম্যতা নাই। তার মানে এটার মধ্যে প্রতিসাম্যতা যেহেতু নাই, তার মানে এটি হচ্ছে আমাদের পোলার যৌগ, এটি হচ্ছে আমাদের পোলার যৌগ। এটার মধ্যে দেখো এখানে আমাদের বোরন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এটা 120, এটা 120, সবগুলোই হচ্ছে আমাদের 120। তাহলে প্রতিসাম্যতা এস, তার মানে এই যৌগটি হচ্ছে আমাদের অপোলার যৌগ, এটি হচ্ছে আমার অপোলার যৌগ। এখন বোরন ফসফরাস টাইক্লোরাইডের ক্ষেত্রে দেখি। ফসফরাস টাইক্লোরাইডের ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটে এটি হচ্ছে ফসফরাস, এখানে লোন পেয়ার ইলেকট্রন, ক্লোরিন ক্লোরিন, এখানে ক্লোরিন। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যবর্তী কোণগুলো কিন্তু সমান নয়। এ যেভাবে ইলেকট্রন টানতেছে, এখানে ইলেকট্রন টানে কি, এ টানবে, কারণ ক্লোরিনের থেকে ঋণাত্মকতা বেশি, ক্লোরিন ইলেকট্রন টানে, এদিকে টানে। তাহলে এই তিনজনের ইলেকট্রন টানা এবং লোন পেয়ার ইলেকট্রন টানা তো কখনোই সমান হতে পারে না। যদি সব দিকে যদি ইলেকট্রন সমানভাবে টানে তাহলে সেই ক্ষেত্রে এখানকার আমাদের নেট যেটি সেটার মান 0 হয়ে যেত, কিন্তু যেহেতু ইলেকট্রন টানার পরিমাণটা সমান নয়, তার মানে ইজ নট ইকুয়াল টু 0, তার মানে এই যৌগের মধ্যে কোনো আমাদের প্রতিসাম্যতা নাই, আর প্রতিসাম্যতা না থাকার জন্য যৌগটি হচ্ছে আমাদের পোলার। আশা করি বুঝতে পেরেছি। ঠিক আরো দু একটা উদাহরণ দেই তোমাদেরকে। যদি আমরা AB4 টাইপ নিয়ে আলোচনা করি, এই যৌগটা কি হতে পারে, CH4 হতে পারে, সিলিকন টেট্রাক্লোরাইড হতে পারে, তার পরবর্তীতে অ্যামোনিয়াম আয়ন হতে পারে, তারপরে জেনন টেট্রাফ্লোরাইড হতে পারে। আমি একটা আলোচনা করি, CH4 নিয়ে আলোচনা করতেছি। এখানে দেখি জেটের মানটা কত, জেটের মান 4, তার মানে হাফ, কার্বনের বাইরের স্তরে 4, 4টি হাইড্রোজেন, তার মানে 4। এখন হিসাব করব লোন পেয়ার ইলেকট্রন, 4 - 4 ইকুয়াল টু 0। সারাউন্ডিং অ্যাটম যেটি আছে 4টায় হাইড্রোজেন। এখন এখানে আমরা দেখি এটি হচ্ছে কার্বন, এটি হাইড্রোজেন, 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 সবগুলো থেকে সমানভাবে নিবে। বন্ধন কোণ সবগুলোর কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট, এবং সবগুলো কিন্তু সমানভাবে ইলেকট্রন টানছে, এ টানতেছে, এ টানতেছে, এ টানতেছে, তার মানে এটি হচ্ছে আমাদের প্রতিসাম্য। তাহলে আমরা এখন হিসাব করি প্রতিসাম্য। হ্যাঁ, প্রতিসাম্য এখানে এস, প্রতিসাম্য যদি এস হয় যৌগটি হবে হচ্ছে আমাদের অপোলার।
আচ্ছা, একটা তথ্য তোমাদেরকে জানাই যে এই যৌগটির মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে, কিন্তু যৌগটি হচ্ছে আমাদের অপোলার। অপোলার, এটা তোমরা নিজেরা একটু করে নিও। এরপরে যেটি আলোচনা করব সেটি হচ্ছে AB5 ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে জেটের মানটা কত? হাফ। এখানে ফসফরাসের বাইরের স্তরে কয়টা ইলেকট্রন? ফসফরাস হচ্ছে 15 নম্বর গ্রুপের মৌল, আর 15 নম্বর গ্রুপের বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন থাকে, 5। আর এখানে একযোজী মৌল ক্লোরিন আছে 5টা, তার মানে এখানে কাটাকাটি করলে সেই ক্ষেত্রে আমরা পাবো 5। এখন আমরা দেখি লোন পেয়ার ইলেকট্রন জেড মাইনাস, সারাউন্ডিং অ্যাটম জেটের মান 5, সারাউন্ডিং অ্যাটম আছে 5, তার মানে 0। এখন আমরা দেখব এর প্রতিসাম্যতাটা আছে কিনা। প্রতিসাম্যতাটা ঠিক এইভাবে করে নিই, এখানে ফসফরাস, ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, সবগুলোর কোণ 120 ডিগ্রি, আর এখানে আমাদের আছে ক্লোরিন, এখানে ক্লোরিন তলের সঙ্গে 90 ডিগ্রি, সবগুলো, তার মানে সবগুলো এখানে কিন্তু আমাদের প্রতিসাম্যতা, তার মানে এটার মধ্যে প্রতিসাম্যতা বিদ্যমান। যেহেতু প্রতিসাম্যতা বিদ্যমান, ইয়েস, তার মানে যৌগটি হচ্ছে আমাদের অপোলার। ঠিক এইভাবে তোমরা সালফার, হেক্সাফ্লোরাইড, আয়োডিন, হেপ্টাফ্লোরাইডটা করে নিবে। এই দুটি যৌগই হচ্ছে আমাদের অপোলার। আরো কিছু সুন্দর সুন্দর বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত অনেকগুলো যৌগ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি, তাই তো? ডিটেলস আলোচনা করেছি। আমরা তোমাদেরকে আরেকটা জিনিস জানাই দেই, এই যে বেনজিনটা কি আমাদের? বেনজিনটা হচ্ছে আমাদের অপোলার যৌগ। এর মূল কারণটা হচ্ছে ঠিক মিডল যদি আমরা ধরি, এইদিকে ধরো, এইদিকে ধরো, এইদিকে ধরো, তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত? 360। যদি 6 দ্বারা করি তাহলে 6 সবগুলো 60 ডিগ্রি। যেহেতু মধ্যবর্তী কোণগুলো সমান, তার মানে এটি হচ্ছে আমাদের প্রতিসম। আর যদি প্রতিসম হয় তাহলে সেই ক্ষেত্রে ওই যৌগটি কি হবে? ওই যৌগটি হবে হচ্ছে আমাদের অপোলার। আশা করি বুঝতে পেরেছি। ওকে, এখন দেখি আমরা পলিঅ্যাটমিক অণুর ক্ষেত্রে একদম ফ্রেশ করে কথা বলি। লোন পেয়ার ইলেকট্রন থাকলে হবে পোলার, একদম ফ্রেশ কথা। ব্যতিক্রম জেনন ডাইফ্লোরাইড এবং জেনন টেট্রাফ্লোরাইড। এখানে 1 জোড়া, 2 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, এটা থাকা, এটা তো আমরা আলোচনা করেছি, তাই তো? সংযুক্ত পরমাণু যদি স্যাম হয় তাহলে সেই ক্ষেত্রে হবে অপোলার। ওকে, এখন পরবর্তী ধাপে দেখি। এখানে অনেকগুলো যৌগ দেওয়া আছে, এই যৌগগুলো তোমরা নিজেরা করে নিবে। অনেকগুলো যৌগ, মুক্ত জোড়া ইলেকট্রন আছে কিনা, তারপরে সংযুক্ত পরমাণু এবং পোলার এবং অপোলার হয় কিনা, এই 4টা তোমরা নিজেদের জন্য করে রাখবে। এখন দেখো ডাইপোল মোমেন্টের প্রয়োগটা কি। প্রয়োগটা হচ্ছে অণুর পোলারিটি নির্ণয়। একটা যৌগ পোলারিটি হলে কি হবে? সেই যৌগটা পানিতে তাড়াতাড়ি দ্রবীভূত হবে, এটা আমরা ইজিলি বলতে পারি। তার মানে পোলারিটি দ্বারা ওই যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য কতটুকু এটা আমরা নির্ণয় করতে পারি। আর 2 নাম্বার হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটি দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট যে পোলার অণুর আয়নিক চরিত্রে শতকরা পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আমরা তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দ্বারা কিছু কিছু যৌগের আমরা কিন্তু আয়নিক বৈশিষ্ট্য কিন্তু তোমাদেরকে জানাই দিয়েছি, তাই তো? 2 ভাবে দিয়েছি অলরেডি, একটা ছকের মাধ্যমে দিয়েছি, আর একটা দিয়েছি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য, যেটা হ্যানয় এবং স্মিথের নিয়ম, সেই নিয়মটা জানাই দিয়েছি। এখন আরেকটা নিয়ম তোমাদেরকে জানাই দিব আমরা, সেটি দেখো, একটা অঙ্ক দেখি আমরা। পোলার অণু আয়নিক চরিত্রে শতকরা পরিমাণ নির্ণয়। ম্যাথ 1, ম্যাথ আগে যেটা দিয়েছি ক, ম্যাথ 1, এরপরে ম্যাথ 2 তোমরা নিজেরাই করবে। হাইড্রোজেন ফ্লোরাইডের বন্ধন দূরত্ব 0.92 আর্মস্ট্রং, এখানে আর্মস্ট্রং দিয়ে দিলাম, এবং ডাইপোল মোমেন্টের মান 2 ডিভাইড হলে অণুতে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণটা কত? এখন আমরা প্রথমে আয়নিক শতকরা পরিমাণটা হচ্ছে, এই সূত্রটাকে লিখে দেই, পার্সেন্টেজ অফ আয়নিক ইকুয়াল প্রদত্ত অথবা প্রকৃত, অথবা বলতে পারি পরীক্ষা লব্ধ। তাহলে আমরা পরীক্ষা লব্ধটাই দিই। ওকে, পরীক্ষা লব্ধ
পরীক্ষালব্ধ নিউ এর মান ভাগ সম্পূর্ণ এই যৌগটা যে দেওয়া আছে সম্পূর্ণ আয়নিত হতে নিউ এর মান গুণ 100। তাহলে আমরা বলতে পারি পার্সেন্টেজ অফ আয়নিক ইকুয়াল টু পরীক্ষালব্ধ নিউ এর মান, পরীক্ষালব্ধ মানটা দেওয়া আছে কত আমাদের 2D বাই, আর সম্পূর্ণ আয়নিত হতে আমাদের নিউ এর মানটা কত এটা আমরা বের করব। ওকে, এখন এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। তাহলে সম্পূর্ণ আয়নিত হতে যে মানটা, এই মানটা এখান থেকে আমরা একটু কপি করে নেই। দেখো, তাহলে সম্পূর্ণ আয়নিত এটার মানটা হচ্ছে আমাদের কিউ গুণ আচ্ছা কিউ গুণ কি দরকার আছে? কিউ গুণ তো আমাদের দরকার নাই। কিউ গুণ ডি আমি একটু দেখে নিই ডি এর মানটা কত। এখানে ডি এর মানটা কত? 1 মিনিট, একটু 1 মিনিট তোমরা অঙ্কটা একটু নিজের মতন করে দেখো, আমি দেখে বলতেছি তোমাদেরকে। 1 মিনিট। দূরত্ব কিউ, হ্যাঁ কিউ, ইলেকট্রন কিউ ডি4। ওকে, কিউ এর মানটা কত? আমরা কিউ এর মানটা জানি 4.8 গুণ 10⁻⁻10, আর ডি এর মান যেটি আছে 0.92, এখানে আছে আর্মস্ট্রং। এখন আর্মস্ট্রং মানে কি? 4.8 গুণ 10⁻10, 0.92 গুণ 10⁻⁻8। এই দুইটা যদি আমরা একত্রে গুণ করি তাহলে সেক্ষেত্রে পাই 4.8 গুণ এক্সপোনেনশিয়াল -10 গুণ 0.92 এক্সপোনেনশিয়াল -8, 4.8 এক্সপোনেনশিয়াল -10 গুণ 0.92 এক্সপোনেনশিয়াল -8। তাহলে এখানে যে মানটা আসে সেই মানটা হচ্ছে 4.416 গুণ 10⁻⁻18। এখানে ইএসইউ গুণ সেন্টিমিটার। আর তোমরা জানো যে এইটুকু মান হচ্ছে ডিভাই, তার মানে আমরা এখান থেকে বলতে পারি 4.416 ডিভাই। এখন 1 নম্বর সমীকরণে যদি আমরা মানগুলো বসে দিই, এটার মানটা কত পেয়েছি? 2, আর এখানে মান পাইলাম 4.416 গুণ আমাদের 100। এটাকে যদি আমরা এক্সপোনেনশিয়াল -18 এক্সপোনেনশিয়াল গুণন 2 গুণ 100 ইকুয়াল টু হচ্ছে 45.29%। এর হচ্ছে আমাদের আয়নিক বৈশিষ্ট্য পেয়ে গেছি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তার মানে এখন তোমরা নিজেরা এই অঙ্কটা করবে। আগে যে মানটা দেওয়া ছিল সেটি হচ্ছে 0.92, আর এটার যেটি আমাদের যে পরীক্ষালব্ধ মান সেই মানটা হচ্ছে 1.11। তোমরা নিজেরা অঙ্ক করবে। এটার উত্তর আমরা একটু বলে দেই, ম্যাথ 2 করার পরে কমেন্ট সেকশনে এর মানটা কত হয় তোমরা একটু আমাকে জানিয়ে দেবা। ওকে, এখন একেবারে লাস্ট টপিকে চলে আসছি আমরা। ডাইপোল মোমেন্টের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানবো। দেখো, বন্ধন কোণের মান যত বেশি হবে ডাইপোল মোমেন্টের মান তত হ্রাস পাবে। যেমন মিউ অফ ওয়াটার, এখানে পানির বন্ধন কোণ কত? 104.5 ডিগ্রি ইজ গ্রেটার দেন মিউ অফ, আচ্ছা এটা সবগুলো কিন্তু নিট মানে কি? নিট ফলাফল, এককভাবে নয়। এরপরে যেটি হবে সেটি হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে 160 ডিগ্রি ইজ গ্রেটার দেন 160 ডিগ্রি। তারপরে নিউ যেটি সেটি হচ্ছে নিট সালফার ডাইঅক্সাইড 120 ডিগ্রি। দেখো, আমরা বলছি যে
বন্ধন কোণের মান যত বেশি হবে তার কিন্তু আমাদের ডাইপোল মোমেন্টের মানটা কিন্তু কম হবে। ডাইপোল মোমেন্টের মান কম হওয়ার মানে হচ্ছে তার মধ্যে কিন্তু আমাদের আয়নিক বন্ধনের পরিমাণটা কম। তাহলে এই যে তিনটি যৌগের মধ্যে আমাদের কার মধ্যে আয়নিক বন্ধনের পরিমাণটা বেশি? পানির মধ্যে বেশি। মুক্তজোড় ইলেকট্রন বিহীন প্রতিসম অণুর ডাইপোল মোমেন্ট 0। এটা আমরা অনেকগুলো আলোচনা করেছি, যেমন বোরন, টাইফ্লোরাইড, CH4, তার পরবর্তীতে সিলিকন টেট্রাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। এই যৌগগুলোর মধ্যে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই এবং এখানে যতগুলো সারাউন্ডিং অ্যাটম আছে সবগুলো কিন্তু সেম। যদি সেম হয় তাহলে সেই ক্ষেত্রে তার ডাইপোল মোমেন্ট হবে 0, আর এখানে সব যৌগগুলো হবে আমাদের অপোলার। ডাইপোল মোমেন্টের মানের উপর ভিত্তি করে অণুর আকৃতি নির্ধারিত হয়। এটা যদি আমরা বলি AX3, এই যৌগ দ্বারা আমরা কি কি পেতে পারি? এই যৌগ দ্বারা আমরা পেতে পারি দুইটা তথ্য। এক নাম্বার, যৌগটি পিরামিড হতে পারে এবং যৌগটি সমতুল্য ত্রিকোণাকার হতে পারে। AX4 যদি হয় তাহলে এখান থেকে আমরা তথ্য পেতে পারি, তিনটা তথ্য পেতে পারি। এক নম্বর তথ্য, যৌগটি চতুস্তলকী হতে পারে, যৌগটি আমাদের বর্গাকার হতে পারে এবং যৌগটি হতে পারে সিস হতে পারে, সিস হতে পারে। তার পরবর্তীতে এইভাবে আমাদের যদি 5 হয় তাহলে যৌগটা সমতলীয় আমাদের ডি পিরামিড হতে পারে অথবা আমাদের সমতলীয় আমাদের বর্গাকার হতে পারে। এখন ডাইপোল মোমেন্ট এর মানটা সিস সমানুকের বেশি কার থেকে? ট্রান্সের থেকে। যদি এটা 100% ঠিক নয় তবে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি, যেমন এখানে দেখো সিস যৌগ CH3, কার্বন কার্বন ডবল বন্ধন CH3H। এখন এটা তো সিস, কারণ আমরা সমজাতীয় পরমাণু বা গ্রুপগুলো কার্বন কার্বন দ্বিবন্ধনের একদিকে থাকলে তখন তাকে বলি আমরা সিস। এখন দেখো এইদিকে ইলেকট্রন টানতেছে, এদিকে টানতেছে, এইদিকে টানতেছে, এদিকে টানতেছে, তার মানে এই দুটা কিন্তু আমাদের একই দিকে টানতেছে, এদিকে একই দিকে টানতেছে, ঠিক আছে। এখন দেখি এ যে পরিমাণ ইলেকট্রন টানতেছে এ কি ঠিক সেই পরিমাণ ইলেকট্রন এদিকে টানতেছে? না, দুটার কিন্তু ইলেকট্রন টানার পরিমাণটা ভিন্ন। দুটা ইলেকট্রন টানার পরিমাণ ভিন্ন হওয়ার জন্য এই যৌগটা কিন্তু হচ্ছে আমাদের কিছুটা পোলার আসবে। কিন্তু CH3 কার্বন কার্বন ডবল বন্ধন H, এখানে CH3, এখানে H দিলাম, এ যত জোরে টানবে এও কিন্তু তত জোরে টানবে, দুটার নেট ফলাফল কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এ যত জোরে টানবে এ তত জোরে টানবে, দুইটা কিন্তু আমাদের নেট ফলাফলটা আমাদের 0 হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে ডাইপোল মোমেন্ট অথবা আয়নিক ধর্ম সিস সমানুকের বেশি ট্রান্সের ক্ষেত্রে। কোন যৌগের ক্ষেত্রে? এই যৌগটা কিছু শর্ত আছে, ABC, এখানে হচ্ছে C এবং A ইজ নট ইকুয়াল টু B, অর্থাৎ এর কার্বনের সঙ্গে যে পরমাণুগুলো যুক্ত থাকবে এগুলো কিন্তু সেম হতে পারে। এখানে এর মান যদি অন্যগুলো হয়, যেমন ক্লোরিন যদি হয়, তাহলে কিন্তু এই সূত্রটা আর কাজ করবে না। তো যাই হোক, অনেকক্ষণ পর্যন্ত আমরা ডাইপোল মোমেন্ট এবং পোলারিটি নিয়ে তোমাদের সামনে বিশদ আলোচনা করলাম। নেক্সট যে ক্লাসটি নিব সেটি হচ্ছে আমাদের পোলার আয়ন। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট সেকশনে গিয়ে যেগুলো আমরা তোমাদেরকে 2টা বা 3টা অঙ্ক দিয়েছি সেগুলো তোমরা করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম।